সিপিআইএম পশ্চিমবঙ্গের রাজ্য সম্মেলন ৭বিংশতিতম। আপনারা জানেন ইতিমধ্যে, অনেকে সেই সংবাদ পরিবহন করে চালিয়েছেনও, লিখেছেনও। গতকাল শহীদদের স্মরণ করে যেভাবে আমাদের নিয়ম, আমাদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন তার শুরু হয়। গতকালই তৃণমূল সরকার আসার পরে যে খুনোখুনি রাজনীতি, নামে বলেছিল বদলা নয় বদল চাই, কিন্তু আসলে বদলাও নয় বদলও নয়, পুরো বলদ নীতি নিয়ে তারা যে আক্রমণ শাণিত করেছিল ১ বছরের মধ্যে, প্রদীপ্তা এবং কমল গায়েন বর্ধমানে তাদেরকে থেতলে খুন করা হয়েছিল। এখনো তদন্ত চলছে, বিচার চলছে। প্রতিবাদের কণ্ঠস্বরকে বন্ধ করার জন্য, গণতন্ত্রের অধিকারকে সংকুচিত করার জন্য, লুঠের রাজত্ব কায়েম করার জন্য, আর পরোক্ষভাবে আরএসএস বিজেপিকে রাজনীতি করার সুযোগ করে দিয়ে চরম দক্ষিণপন্থা যাতে উত্থান হয়। আজকে দাঁড়িয়ে আমরা দেখছি, এবং খুব মজার কথা হলো, দুদিন আগে বিজেপি আরএসএস আইটি সেল খুব হইচই করছিল, গত লোকসভা নির্বাচনে দেখো ইন্ডিয়া ব্লকের জন্য টাকা দেওয়া হয়েছে। আজকে মোদির পরম বন্ধু, ভারত বিদ্বেষী, পরিযায়ী বিদ্বেষী, চরম দক্ষিণপন্থা চূড়ান্ত উদাহরণ একজন ট্রাম্প, তিনি বলছেন $21 মিলিয়ন মোদির জন্য, বিজেপির জন্য পাঠানো হয়েছিল গত নির্বাচনে। আর আমরা জানি 2011 নির্বাচন এবং তার পরবর্তী সমস্ত নির্বাচন ভোট লুট করার জন্য, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার জন্য, মিডিয়াকে বিজ্ঞাপনে দিয়ে প্রভাবিত করার জন্য, ইলেকশন কমিশন, আধিকারিক, পুলিশ, সাধারণ প্রশাসন তাদেরকে কিনে নেওয়ার জন্য, এবং গুন্ডা, বদমাইশ, মস্তান মোবিলাইজ করার জন্য। আপাত দৃষ্টিতে কখনো ইউবা নামে, আপনার মনে আছে সেই সাইনবোর্ডগুলো 2011-তে, এই যে ভোটার মোবিলাইজেশন, এবং কোথায় কোথায় গিয়ে সেটা পরিষ্কার হচ্ছে। কিন্তু আমরা প্রথম থেকে যখন বলেছিলাম যে দেশি বিদেশি প্রতিক্রিয়ার শক্তি, এবং প্রেস কনফারেন্স করে বলেছিলাম যে বিদেশের টাকা মরিশাস রুটে চিট ফান্ডের হাত ধরে তৃণমূলের জন্য ঢুকেছে। পশ্চিমী দেশ, বিশেষত আমেরিকা বলে ডেমোক্রেটিক ডেফিসিয়েন্সি, যে 34 বছরের বাম আমলে গণতন্ত্রের ডেফিসিয়েন্সি হয়েছে এবং ভিটামিন ডেফিসিয়েন্সি হয়, তাহলে ভিটামিন ট্যাবলেট লাগে। আর তখন এগুলো ইনস্টিটিউট আছে ইউরোপে, আমেরিকায়, ওয়েস্ট এশিয়ায়, সাউথ ইস্ট এশিয়ায় এবং সাউথ এশিয়ায়, যেখানে তাদের মারফত এই টাকাগুলো ফানেল করা হয়েছিল, চ্যানেলাইজ করা হয়েছিল। তাহলে ভোট, মানুষের ভোট, 11তে বলুন, 16তে বলুন, 21-এ বলুন, সেটাকে অনুপ্রাণিত করার জন্য অনুপ্রাণিতের দল, এবং এক্ষেত্রে বিজেপি তৃণমূল উভয় এই বিদেশি টাকা ব্যবহার করেছে। এই জন্য কেউ কাউকে দোষারোপ করে না। এবং আমি এটা জোর গলায় বলতে পারি, আমি আবার বলছি, আমি করি না। 90-এর দশকে বিজেপি প্রথমে বলতো বিদেশি ফান্ড, এনজিও। ইনার্ট ফ্রন্ট গভর্নমেন্টের সময় আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম পার্লামেন্টের ফ্লোরে যে স্বাধীনতার পরে যত বিদেশি ফান্ড আইনি পথে এসছে, হাওয়ালা নয়, বেআইনি পথ নয়, ব্যাংকিং এর মারফত, এফসিআর এর ক্লিয়ারেন্স নিয়ে, আরবিআইকে জানিয়ে, বিদেশ দপ্তরকে জানিয়ে, সেই টাকাগুলোর স্রোত কি, সূত্র কি, এবং এন্ড ইউজ কি, সেটা জানার অধিকার আছে মানুষের। গুজরাট গভর্নমেন্টের সময় আমাকে চেয়ারম্যান করে 20 জনের একটা কমিটি তৈরি করা হয়েছিল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, হাই পাওয়ার কমিটি, যে বিদেশি ফান্ড থ্রু এনজিও রুট আমাদের দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতিকে এবং
ধর্মীয় উন্মাদনা তৈরি করার জন্য কিভাবে চ্যানেলাইজ হচ্ছে তার তদন্ত করার জন্য। সরকারি প্রশাসন, ব্যাংকিং ব্যবস্থা সবার তখন টনক নড়েছিল, কেউ কোনো রিপোর্ট দিতে চায় না, বিলম্ব করছিল। আর তারপরে যেদিন বিজেপির গভর্নমেন্ট এলো, স্বাভাবিকভাবে আমি পদত্যাগ করেছি, কারণ ওটা প্রধানমন্ত্রী দপ্তরের কমিটি ছিল। বাজপেয়ী প্রধানমন্ত্রীর সময় তো আমি এত কমিটির চেয়ারম্যান থাকতে পারি না, আমি আগাম পদত্যাগ করলাম। কিন্তু আমি তার সঙ্গে একটা শর্ত জুড়েছিলাম, আপনাদের পছন্দ মতো যে কোনো একজনকে চেয়ারম্যান করে এটা তদন্ত করুন, দরকার দেশের স্বার্থে, দেশের সুরক্ষার স্বার্থে, ন্যাশনাল সিকিউরিটির কথা বলতো, দেশের আভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য এবং ইন্টিগ্রেশনের জন্য, ন্যাশনাল ইন্টিগ্রেশনের জন্য। কিন্তু সেই থেকে বিজেপি আর কোনো কমিটি করেনি। ওই কমিটিও মাঠে মারা যায়, কোনো রিপোর্ট তৈরি করতে পারেনি, কারণ সেই রিপোর্ট তো আসেনি। প্রথমত সবটা কিছু কিছু এসেছিল, কিন্তু আমি তো সেটা বাইরে বার করতে পারি না, সেগুলো স্টাডি করেছিলাম। সেজন্য এখনো চ্যালেঞ্জ নিয়ে বলি, রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকার হোক, সাহস থাকলে শ্বেতপত্র প্রকাশ করুক, আর নাহলে ইন্ডিপেন্ডেন্ট তদন্ত করুক, জুডিশিয়ারি তদন্ত করুক, যে কিভাবে আমাদের দেশকে দুর্বল করার জন্য, প্রতিবেশী দেশগুলোকে দুর্বল করার জন্য, সেখানকার স্টেবিলিটি নষ্ট করার জন্য, আমাদের দেশের স্থায়িত্ব নষ্ট করার জন্য এবং সাম্প্রদায়িকতাকে বাড়াবার জন্য, মানুষের মধ্যে অনৈক্য তৈরি করার জন্য এবং গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার জন্য এই টাকাগুলো ব্যবহার করা হচ্ছে। কি জবাব দেবে এখন বিজেপি আর আইটি সেল? কি জবাব দেবে তৃণমূল কংগ্রেস? হই করে উঠেছিল। সিপিআইএম যেমন কর্পোরেট ফান্ড, ইলেকট্রাল বন্ড, তার বিরুদ্ধে এবং মামলা করেছিল এবং একটি নয়া পয়সাও নেয় না, সেরকম বিদেশি ফান্ডিং এর ব্যাপারে আমরা ওপেন চ্যালেঞ্জ করতে, এবং সিপিআইএমই করতে পারে, তদন্ত হোক, দুধ কা দুধ পানি কা পানি। এখানে দাঁড়িয়ে আমরা চাঁদা তুলে সম্মেলন করছি। আমাদের দেবব্রত ঘোষ, রিসেপশন কমিটির সেক্রেটারি, জেলা সেক্রেটারি, আমাদের সেক্রেটারি মেম্বার, হাজার হাজার মানুষের কাছে আমরা গেছি, লক্ষ লক্ষ টাকা মানুষ দিয়েছেন, ছোট ছোট দান আমরা গ্রহণ করেছি। তার ভিত্তিতে দাঁড়িয়ে আমাদের যে বাম সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্যের ধারা, মিডিয়া পুরুষ থেকে ডানকুনি, আমাদের এটা হচ্ছে থিম, এটা হচ্ছে প্রবহমান ধারা। এখান থেকে এরপরে আমাদের ওয়ে ফরওয়ার্ড কি হবে সে সিদ্ধান্ত আমরা নেব। এটা হচ্ছে সম্মেলনের কাজ। গতকাল প্রতিবেদন রেখেছি আমি রাজ্য সম্পাদক হিসেবে, তারপর দাঁড়িয়ে প্রতিনিধিরা আলোচনা করছেন। এই 1.5 দিনে প্রায় অর্ধেক আলোচনার বেশি হয়ে যাবে। কালকে আমাদের একটা বিশেষ অধিবেশন হবে, সেখানে আমরা ভবিষ্যতের জন্য দিক নির্দেশ, বাংলার ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ কর্মসূচি, সেই নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ অধিবেশন এই প্রথম আমাদের রাজ্য সম্মেলনে, সম্মেলন চলাকালীন, সম্মেলনের মধ্যে এই ডেলিগেটদের নিয়ে একটা বিশেষ অধিবেশন হবে। ইতিমধ্যে রিসেপশন কমিটির তরফ থেকে স্মরণিকা প্রকাশ করা হয়েছে, তাতে অনেকগুলো লেখা আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পরে রিসেপশন কমিটি কি করবে। সম্মেলন মঞ্চে সমস্ত পরেড গ্রুপ মেম্বার, কেন্দ্রীয় কমিটির সদস্য, সম্পাদক মণ্ডলীর সদস্যের উপস্থিতিতে এই সবিনির, তাতে অনেক মূল্যবান লেখা, তথ্য, বিগত হুগলি জেলা নিয়ে, হুগলি জেলার পার্টির ইতিহাস নিয়ে, রাজ্যের পার্টির ইতিহাস নিয়ে, আজকের দিনের রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক বিষয় নিয়ে বেশ কয়েকটা মূল্যবান রচনা আছে, স্মরণিকা প্রকাশ হয়েছে। তাই হয়, কমিউনিস্ট পার্টির সম্মেলন মানে হচ্ছে সাহিত্য, শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য নিয়ে। তার মধ্যে কেউ কেউ মেনু খুঁজছেন, মেনু বিশাল বড়, কিছু যা হয় আর কি, বিজিবিএস কভার করতে করতে কেউ কেউ শুধুমাত্র বিনিয়োগ কি, টাকা কি, কোম্পানি কি, এসবের বদলে কি কি খাওয়া হলো, কতটা ভিড় ছিল, কে কি পোশাক পরে এসছে, সেসব নিয়ে যারা রিপোর্ট করে, তাদের সেই ইয়েলো জার্নালিজম আছে। কিন্তু আমি ধন্যবাদ জানাবো আপনাদের অনেকেই যে পজিটিভ অনেক নিউজ ক্যারি করছেন। আমরা এর মধ্যে প্রস্তাব 13টি প্রস্তাব পেশ হয়েছে, মূল সাংগঠনিক রাজনৈতিক প্রস্তাবের পাশাপাশি যেটা নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে গতকাল 8টি প্রস্তাব এবং আজকে এ পর্যন্ত আরো 5টি প্রস্তাব উত্থাপিত হয়েছে। আজকে যে প্রস্তাবগুলো উত্থাপিত হয়েছে, 1, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও বহুত্ববাদী মিডিয়ার পক্ষে। আপনাদের জন্য খুব ইন্টারেস্টেড, যেভাবে একদেশদর্শী হচ্ছে মিডিয়া,
যেভাবে ভয় এবং ভীতি সঞ্চার হচ্ছে, যেভাবে প্রেস ফ্রিডম আমাদের দেশে বিশ্বের নিরিখে তলানিতে এসে পৌঁছেছে, যেভাবে সরকার, রাজ্য এবং কেন্দ্রের সরকারের চোখ রাঙানি আছে, যেভাবে নিউজ রুমের মধ্যে, শুধু ড্রয়িং রুমের মধ্যে নয়, যেভাবে এডিটর চেম্বারের মধ্যে শাসক দলগুলো ঢুকে পড়ছে, প্রশাসন ঢুকে পড়ছে, আর সেখানে যেভাবে যুদ্ধ জিগির বলুন, সাম্প্রদায়িক জিগির বলুন, বিভাজনের রাজনীতি বলুন, মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে। এদেশে একটা গৌরবোজ্জ্বল ভূমিকা আছে, গণতন্ত্র রক্ষার্থে মিডিয়ার একটা ভূমিকা আছে। তারা শিকারও হয়েছেন, তার সেন্সরশিপের শিকার হয়েছেন, জরুরি অবস্থার শিকার হয়েছেন। ইংরেজ শাসনের সময় স্বাধীনোচ্চেতা মানুষ যারা সংবাদপত্র জগতে প্রবেশ করেছিলেন মানুষকে ইনফর্ম করার জন্য, সেই ঐতিহ্য আমরা বহন করি। কানপুরে প্রথম আমাদের সাংবাদিক শহীদ হয়েছিলেন দাঙ্গা রুখতে গিয়ে, দেশভাগের আগে। সেই ইতিহাস আছে। আজকে দাঁড়িয়ে কেউ কেউ নতজানু হয়ে সবটা মেনে নিচ্ছে, বিশেষত মালিক, কর্পোরেট মিডিয়া। সেজন্য আমরা এই স্বাধীন মিডিয়ার এবং বহুত্ববাদী মিডিয়ার পক্ষে প্রস্তাব গ্রহণ করা হয়েছে। তার সঙ্গে জল, জঙ্গল, জমির অধিকার, মূলত আদিবাসীদের অধিকার, তার রক্ষার্থে তৎপর হওয়ার জন্য আহ্বান জানিয়ে, বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন, আপনারা জানেন মালদা, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় শুধু গঙ্গা ভাঙন নয়, অন্যান্য নদী, এবং কদিন পরে গঙ্গা ফুলহার যদি এক হয়ে যায় তাহলে একটা বিশাল জনপদ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। গঙ্গা পদ্মা যদি এক হয়ে যায়, মুর্শিদাবাদের একটা বিশাল এলাকা মাটি চলে যাবে। ইতিমধ্যে কবরস্থান, মন্দির, হাট, বাজার, দোকান চলে গিয়েছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনো ভাবনা চিন্তা নেই। ফরাক্কা ব্যারেজের সময় একটা এগ্রিমেন্ট হয়েছিল, সেখানে দাঁড়িয়ে ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিমে সেন্ট্রাল গভর্নমেন্টের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল। আজকে পার্লামেন্টে, অ্যাসেম্বলিতে এই নিয়ে কোনো আলোচনা হয় না, কারোর কোনো দায়িত্ব স্বীকার করে না। কেন্দ্র সরকারটাকে কম করে নিয়েছে নিজের দায়িত্বকে, এরিয়াটাকে। খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তীব্র আন্দোলন দাবিতে, আর সর্বনাশা কৃষক বিরোধী নীতির প্রতিরোধে, কৃষক বিরোধী নীতির প্রতিরোধে যৌথ সংগ্রাম মজবুত করার আহ্বান জানিয়ে, বিকল্প ভাষ্য, বিকল্প সংস্কৃতি গড়ে তোলার আন্দোলনকে শক্তিশালী করার জন্য, সাম্রাজ্যবাদ বিরোধী প্রস্তাব। আমরা দেখছি কিভাবে সাম্রাজ্যবাদী শক্তি আমাদের এই ইন্দো প্যাসিফিক রিজনের নাম করে ক্রমাগত পশ্চিম এশিয়ার থিয়েটারকে দক্ষিণ এশিয়ায় নিয়ে আসছে, পলিটিক্যাল থিয়েটারকে ক্রাইসিসের। ভূমধ্য সাগরের পূর্ব উপকূল থেকে প্রসারিত করে প্রশান্ত মহাসাগর পর্যন্ত যে ভূ রাজনৈতিক অবস্থা আছে তার পরিবর্তনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চীনের বিপদ ঘনিয়ে আসছে, এটা দেখিয়ে ভারত মহাসাগরকে ঘিরে যে ষড়যন্ত্র হচ্ছে, আজকে যার একটা শিকার হচ্ছে আমরা চট্টগ্রাম এবং বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। আমরা যে আফগানিস্তানে দেখেছি, ওরা এটাকে বলে আপ পাক রিজিয়ন। আর আমাদের দেশের কেউ কেউ লাফাচ্ছে যে এই প্রথম এটা ইন্দো প্যাসিফিক রিজিয়ন বলছে, তো ইন্দো আছে, আর এটা বরাবর থেকে আছে, এই জন্য ইন্দো চায়না নাম, এই জন্য ইন্দোনেশিয়া নাম। এখন যেন হচ্ছে মোদী আর ট্রাম্প মিলে এটা করে দিয়েছে। কিন্তু পারস্য উপসাগরে যেভাবে কোয়ার্টার অফ আ সেঞ্চুরি ডিস্টার্ব হয়েছে, আজকে বঙ্গোপসাগর উপকূলে সেই ডিস্টারবেন্সকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, এবং তার জন্য দেশীয় দালাল দক্ষিণ এশিয়ায় মৌলবাদী শক্তি, সাম্প্রদায়িক শক্তি, হিন্দুত্ববাদী শক্তি, তাদেরকে ব্যবহার করা হচ্ছে। বিভাজন করে ভাগ করো আর রাজ করো, ইংরেজ সাম্রাজ্যবাদের যে ব্যাপার ছিল, এখন দাঁড়িয়ে তাই করার চেষ্টা করা হচ্ছে। আর এখানে কেউ কেউ লাফিয়ে ভাগাভাগি করার চেষ্টা করছে, বাংলাদেশে যেমন করছে। সেজন্য এই সাম্রাজ্য বিরোধী প্রস্তাব, সাম্প্রদায়িকতা, তীব্র বিদ্বেষ, বিভাজনের রাজনীতিকে প্রতিহত করতে সর্বস্তরের মানুষকে ব্যাপক ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। শিশু, মহিলা, বয়স্কদের সুরক্ষা ও নিরাপত্তার দাবিতে সর্বস্তরের গণতন্ত্রপ্রিয় মানুষকে আমরা আহ্বান জানিয়েছি। প্রতিদিন দেখছেন খবরের কাগজ খুললে কিভাবে শিশু নির্যাতন, শিশু হত্যা, মহিলাদের হত্যা, নির্যাতন, বয়স্কদের এই নিরাপত্তাহীনতা গোটা দেশে বাড়ছে, আমাদের রাজ্যেও বাড়ছে অপরাধগুলো। শ্রমিক শ্রেণীর অর্জিত অধিকার ও শ্রমজীবী মানুষের উপর ক্রমবর্ধমান আক্রমণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে, কেন্দ্র রাজ্য সম্পর্ক
তার পুনর্বিন্যাসের দাবিতে। আপনারা জানেন প্রথম থেকে আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য লড়াই করছি। 80-র দশক থেকে সিপিআইএম এবং সিপিআইএম বামফ্রন্টের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের সরকার আমরা একেবারে সামনের সারিতে ছিলাম। এখন দাঁড়িয়ে আর বলা হয় না, ক্রমাগত কেন্দ্রীভবন হচ্ছে অধিকারের। তার আর্থিক ক্ষমতা, তার প্রশাসনিক ক্ষমতা, তার সাংবিধানিক ক্ষমতা খর্ব করা হচ্ছে এবং রাজ্যে রাজ্যে এমন সরকার তৈরি করছে যারা এগুলো ক্রমাগত সারেন্ডার করছে। তার সঙ্গে দাঁড়িয়ে এই যে 100 দিনের কাজ, আবাসন, নানা রকমের যে দুর্নীতি, তার বিরুদ্ধে এবং 100 দিনের কাজ যাতে সবাই পায় এবং টাকা পায় তার দাবিতে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে লড়াই করার জন্য আমি 13টা প্রস্তাবিত করে শোনালাম। আরও প্রস্তাব এবেলা এবং কালকে যা হবে আগামীকাল আপনাদের জানাবো। যদি ডিটেলসে চান, যদি উৎসাহ থাকে, সেটা আমাদের মিডিয়া যে সেন্টার আছে তারা আপনাদেরকে লিস্টটা দিয়ে দেবে প্রস্তাবগুলো। এবার আপনারা যদি বলতে চান, কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, যে কোনো প্রশ্ন। একজন করলে আপনার সুবিধা হবে। আমি তো বললাম, সেটাই তো বললাম এবং আমরা প্রথম থেকে বলে আসছি। যখন নন্দীগ্রাম সিঙ্গুর পর্যায়ে আমি প্রথম বলেছিলাম, তখন কোনো কোনো মিডিয়া কটাক্ষ করেছিল মোহাম্মদ সেলিমের মধ্যে সিআইএ আর আমেরিকা খুঁজে পেলেন তখন। আর যখন প্রেস কনফারেন্স করে বলেছিলাম তখন ব্ল্যাক আউট করা হয়েছিল, গণশক্তি ছাড়া কোনো পত্রিকা খবর ছিল না। এমনই ছিল দাপট, কারণ মমতার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আজকে দাঁড়িয়ে তো ট্রাম্প নিজে বলছেন, এবং যারা দুদিন বিজেপি খুব হইচই করছিল, এখন জয়শঙ্কর বলছে ওটা ভালো, ভোটার টার্ন আউট বাড়ানোর জন্য $21 মিলিয়ন বিজেপিকে দিয়েছিল, মোদীকে দিয়েছিল, ট্রাম্প বলছে তার বন্ধুকে দিয়েছিল। আমাদের এখানে যখন ভোটার টার্ন আউট 88%, 90%, 91% হতো, তখন বলা হতো রিগিং হয়েছে। আর এখন দেখা যাচ্ছে ভোটার টার্ন আউট বাড়ানোর জন্য আমেরিকা থেকে টাকা নিতে হচ্ছে। আমি উদাহরণ দিয়ে বললাম, 2011 ভোটে আপনাদের এখনো মনে আছে কালীঘাটের মাথায় একটা বড় হোর্ডিং লাগানো ছিল ইউভ বলে, YUV, এবং তাতে বলেছিল ভোট এবং কেন ভোট দেবে, কাকে ভোট দেবে। সারোগেটেড ক্যাম্পেইন ছিল। কাদের টাকা হয়েছিল, কে ছাপিয়েছিল, কেন কোনো দলের নাম ছিল না। আর তারপরে 11 সালে জেতার পরে কেন হঠাৎ যুব তৃণমূল কংগ্রেস থাকলেও অভিষেককে সামনে রেখে নতুন একটা ইউভ সংগঠন গড়ে তোলা হয়েছিল না, মনে আছে আপনাদের? অভিষেক হয়েছিল কেন? এগুলো হয় এনজিও দের বলা হচ্ছে, এবং তারপরে আমরা দেখলাম রাজনৈতিক দল, কারণ তারা বলেছিল বামপন্থীদের শাসনে এখানে নাকি গণতন্ত্রের ডেফিসিয়েন্সি হয়েছে, সেজন্য সেই ডেফিসিয়েন্সি পূরণ করার জন্য ওদের টাকা ঢালতে হবে। আপনারা একটু ইনভেস্টিগেট করলেই পারবেন। আমি কলকাতার আশেপাশে অন্তত বেশ কয়েকটা বাড়ি, বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান, বেশ কয়েকটা বড় বড় প্রতিষ্ঠানের নাম বলে দিতে পারি, যারা ওই সময় 6 থেকে 12-13 এই সূত্রে টাকা পেয়ে সেগুলো গড়ে তুলেছেন। তার মধ্যে এখন অনেকে এক্সপোজ হয়েছে, কেউ কেউ ওইসব পূর্ণ পাতার বিজ্ঞাপন দেওয়া হতো খবরের কাগজে। আর তারপরে কেউ কেউ মমতাকে পুরস্কার দিয়েছিল, আর মমতা আবার পরে তাদেরকে পুরস্কার দিয়েছিল। এখন সব ধরা পড়ে গেছে। ম্যানেজমেন্টে কলেজ চালাতো, কোত্থেকে টাকা আসতো, কাদের টাকা জানা নেই। এটা সর্বক্ষেত্রে বিজেপি তাই করেছে, একই রুট। আমরা আজও বলছি শ্বেতপত্র প্রকাশ করুক, কারণ বিদেশের কাছে আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে। এটা বাংলাদেশ নয়, ভারতের ব্যাপার। আমাদের মতো দেশ, গণতন্ত্র জন্য আমরা প্রাচীন গণতন্ত্র বলে গর্ব করি, বিশ্বগুরু হতে চেষ্টা করি, আর তারপরে পেছন থেকে টাকা কিকব্যাক নিই গণতন্ত্র সর্বনাশ করার জন্য। হয় হোয়াইট পেপার প্রকাশ করুক, আর নাহলে তদন্তের ডাক দিক কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার। তদন্ত করুক এবং কোন টাকা কোত্থেকে এলো, কোথায় গেল, এই তদন্তের কথা আমি বললাম। আমাকে চেয়ারম্যান করে প্রাইম মিনিস্টার অফিস থেকে 97-এ কমিটি হয়েছিল। বিজেপি সরকার আসার পরে সেই কমিটিকে নস্যাৎ করেছে। আজ পর্যন্ত আর কোনো কমিটি তৈরি হয়নি। খুঁজে বার করা হোক বিদেশি টাকা কার মারফত, কোথা থেকে আসে, অরিজিন আর এন্ড ইউজ, এটা জানা দরকার। জাতীয় নিরাপত্তার জন্য জানা দরকার, গণতন্ত্রের জন্য জানা দরকার, দেশের ঐক্যের জন্য জানা দরকার, দেশের মানুষের জন্য জানা দরকার। আর একটা ভোটের
রিগিং করার জন্য, ভোট চুরি করার জন্য, মস্তানি করার জন্য, প্রশাসনকে ব্যবহার করার জন্য যদি এই বিদেশের টাকা ব্যবহার করা হয়, তাহলে তো আভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ। হাওড়া স্টেশনের একজন গোরখপুর থেকে আসছিল, আপনার এক্সপ্রেস ট্রেন থেকে হাওড়া স্টেশনে, তার থেকে প্রায় 3 কোটি টাকা বিদেশি ডলার রয়েছে, সিঙ্গাপুর কারেন্সি রয়েছে। কি যোগী পড়াচ্ছিল মমতাকে, না বিজেপি পড়াচ্ছিল তৃণমূলকে? ইউপিআইজেশন অফ বেঙ্গল না বেঙ্গলাইজেশন অফ ইউপি? এত ভ্রষ্টাচার সমাপ্ত। তোমাদের সব বলছিল পান দোকানে, তোমরা সব দেখাচ্ছিলে না টিভিতে, যে পর থেকে সব অনলাইন হবে ট্রানজাকশন, আর কোনো ক্যাশ থাকবে না। আমাদের দেশে নাকি বৈদেশিক মুদ্রা ভান্ডার এখন ডিপ্লিট হচ্ছে, এবং আমাদের যে ব্যালেন্স অফ পেমেন্টের ক্রাইসিস হচ্ছে, আমাদের এক্সপোর্ট কম, ইম্পোর্ট বেশি, ডলার ক্রাইসিস হচ্ছে, ডলারের দাম বেড়ে গেছে। এদিকে দেখা যাচ্ছে ডলার নিয়ে ইউপি আর বেঙ্গলের মধ্যে আদান প্রদান হচ্ছে। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। সেই দুই রতনের নাম হচ্ছে মমতা এবং যোগী। গোরখপুর থেকে বললে সেটা কেন? অনেক আগে থেকে আমরা বলেছি। এখন আদবানি থাকলে ওরা বলতেন, আগে একদম বলতেন রেড করিডর, এখন আর বেশি বলে না। তাহলে ব্যাংকক থেকে গোরখপুর, আর গোরখপুর থেকে দুবাই, মাঝখানেগুলো ভায়া থাকতে পারে, কিন্তু এইভাবেই সাম্প্রদায়িক শক্তি, টেরোরিস্ট, তারা মুক্তাঞ্চল তৈরি করে, যেখানে দাঁড়িয়ে আর্মসের, স্মল আর্মসের স্মাগলিং, নেশাদ্রব্যাদি, ড্রাগস র্যাকেট, এবং তার সঙ্গে দাঁড়িয়ে এই ফেক কারেন্সি, এগুলো সব একটার সঙ্গে একটা লিঙ্ক। আর এখন তো জাল ওষুধ। আরজিকর কাণ্ডে সঞ্জয়কে বাঁচানোর জন্য এত সব নেমে পড়েনি, কারণ গোটা দেশে এই যে র্যাকেটটা, এটা হচ্ছে একটা আন্তর্জাতিক চক্রের সঙ্গে যুক্ত। এটা আমরা গত 1 দশক ধরে লাগাতার ভাবে করছি, এবং ওপর থেকে নিচ পর্যন্ত এটা বলা হচ্ছে, বোথ ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল। সেখানে দাঁড়িয়ে আমরা যাতে সমস্ত লেভেলে আমাদের এটা নতুন প্রজন্মকে, মহিলাকে, সামাজিক বিন্যাসকে মাথায় রেখে নতুন অংশকে আরো উৎসাহ করে নিয়ে আসতে হবে। তার জন্য পরিকল্পিতভাবে কিভাবে এগোনো যায় সেটা নিয়ে আমরা আলোচনা করছি। ইতিমধ্যে কিছুটা অগ্রগতি হয়েছে, কিন্তু আশানুরূপ হয়নি, আরো অনেক পথ যেতে হবে। পঞ্চায়েত নির্বাচন 2023-এ কি হয়েছিল? বাইনারি ভাঙার ক্ষেত্রে আমরা কয়েক ধাপ এগিয়েছিলাম। যখন চোর ধরো জেল ভরো বলেছিলাম, আমরা বলিনি বিজেপি বা তৃণমূল, কিন্তু মানুষ বুঝে গেছিল বিজেপি আর তৃণমূল উভয় চোর, কখনো কখনো ঝান্ডা পাল্টায়। তারপর আমরা যখন বললাম নাটক বিচার করো, আরজি করের মাথা ধরো, আমরা তো কোনো বিজেপি তৃণমূল বলিনি, কিন্তু যে বিজেপি লম্পঝম্প করে নেমেছিল, এখন দেখা গেল বিজেপি আর তৃণমূল এক হয়ে, কলকাতা পুলিশ আর সিবিআই এক হয়ে যাতে মাথা না নড়ে তার ব্যবস্থা করছে। এইগুলি তো বাইগাড়ি ভাঙার জন্য চেষ্টা। লোকসভা নির্বাচনে এই যে বললাম, বিদেশ থেকে টাকা এলো, ডলারে এলো, কমিউনাল ফোর্সকে ব্যবহার করা হলো, খোদ মুর্শিদাবাদে অধীর এবং সেলিম যাতে হারে, নাহলে বাইনারি ভেঙে যাবে। আমি বলেছিলাম প্রেস কনফারেন্সে পরে যে $মিলিয়ন এই বাইনারি তৈরি করা হয়েছে, $মিলিয়ন and $বিলিয়ন, সেটা এত তাড়াতাড়ি ভেঙে দিতে দেবে না। সেই জন্য দাঁড়িয়ে তারা ওখানে দাঙ্গা হাঙ্গামা করলো বেলডাঙ্গায়, যা পরবর্তীকালে আবার দাঙ্গা হলো, এবং একজনকে পদ্মশ্রী দিয়েছে, আরেকজনকে এবার কি সব বিভূষণ টিভূষণ দেবে, লিখে নাও। সে একবার বিজেপি, একজন তৃণমূল। তুই যদি বলতে পারো এই মহারাজ বা ওই মহারাজ চোর না সাধু, সেখানে সন্দেহ হতে পারে, কিন্তু বিজেপি না তৃণমূল এটা নিয়ে কোনো সন্দেহ নেই, আইদার অফ দেম। প্রথমত এখন গরিব মানুষকে গরিব বলে অপমান করো না। আমি বলছি মধ্যবিত্ত আর গরিব এক নয়, কিন্তু প্রান্তিক মানুষ, দুর্বল অংশের মানুষ
খেটে খাওয়া মানুষ, তাদের খুঁটে খাওয়ার মতো অবস্থা হয়েছে। তো আমাদের হাত থেকে সরে যায়নি, তাদের যখন এটা বোঝানো হয়েছে। অনেক সময় এরকম হয়, দক্ষিণপন্থার যখন উত্থান হয়, যে পুঁজিপতি, যে চোর জোচ্চোর, যে লুটেরাদের জন্য এদের জীবন সর্বনাশ হয়, জীবন জীবিকা, আবাস, শিক্ষা, স্বাস্থ্য সব চলে যায়, অধিকার চলে যায়, তারাই আবার ত্রাতা হিসেবে ফিরে আসার চেষ্টা করে। রবীন্দ্রনাথ অনেক আগে বলেছেন, একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে এই যুগে আজি জন্ম নিয়েছে আজি, এই যুগে তারা এই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি। তাতে অনেক সময় মানুষের এরকম মনে ভ্রান্তি হয়, চোলা চাপকান পাগড়ি, এই যে দেখলেন অ্যাসেম্বলিতে পাগড়ি পড়ে গেল, তাতেই রাজপুত হয়ে যায় না কেউ, নতুন বর্গী। কিন্তু দাঁড়িয়ে সেই মানুষগুলোর কাছে আমাদের যেতে হচ্ছে, আরো বেশি করে যেতে হবে। আমাদের কিছু জনবিচ্ছিন্নতা হয়েছিল, আমরা স্বীকার করেছিলাম, সেটাকে কাটাতে হবে। আমাদের সাংগঠনিক দুর্বলতা আছে, সেটাকে আমরা কাটাচ্ছি। সবটা কাটিয়েছি এটা বলতে পারবো না, এবং মানুষ ফিরছে। পঞ্চায়েত নির্বাচনে তার প্রতিফলন ঘটেছিল, প্রতিরোধের স্প্রিয়া জেগেছিল। আরজি করে বিচার চাওয়ার দাবিতে হাজার হাজার লাখ লাখ মানুষ নেমেছিলেন। তারা কারা? অন্য রাজ্য থেকে এসেছিল। আরো আন্দোলন হবে, আরো সংগ্রাম হবে। 100 দিনের কাজের দাবি নিয়ে বিজেপি তৃণমূল মিলে নাটক করছে, ঝগড়া করার, কলকাতা থেকে দিল্লি পর্যন্ত, অ্যাসেম্বলি থেকে পার্লামেন্ট পর্যন্ত, কিন্তু তু শব্দ নেই। তাহলে টাকা আদায় করবে কে? বামপন্থী নাই, এই গরিব মানুষের টাকা। একটা আবাস যোজনা পরিকল্পনা কমপ্লিট হচ্ছে না, যাদের ঘর নেই তারা টাকা পাচ্ছে না। আমরা লড়াই করব। তাহলে শিক্ষা, ড্রপ আউটসে কালকে আমরা আলোচনা করেছি। আগে ছিল বিমারু বলা হতো, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ। একবার আমি রাজ্যসভায় বলেছিলাম, ওইসব প্রদেশের এমপিরা খেপে গেছে, আমাদের গাল দিয়েছে। তা তো নয়। বি ফর বিহার, মা ফর মধ্যপ্রদেশ, আর ফর রাজস্থান, ইউ ফর উত্তরপ্রদেশ। এখন কি হয়েছে? ড্রপ আউটসের ক্ষেত্রে আগেই দুটো রাজ্য একটু ভালো করেছিল, আর এবারে বাকি ছিল মধ্যপ্রদেশ এবং রাজস্থান। আমরা দেখলাম এখন তাদেরকে ছাপিয়ে পশ্চিমবঙ্গ সর্বোচ্চ পর্যায়ে। সবচেয়ে বেশি ড্রপ আউট 9, 10, 11, 12, পোস্ট 12 প্রাইমারি থেকে পশ্চিমবঙ্গে। তাহলে গরিব মানুষ হাল থেকে সরে যায়নি, গরিব মানুষ স্কুল থেকে সরে যাচ্ছে, গরিব মানুষের স্কুল তাদের থেকে দূরে সরে যাচ্ছে, স্বাস্থ্যকেন্দ্র সরে যাচ্ছে, তাদের আবাস যোজনা থেকে তাদের নাম ছাড়াই হয়ে যাচ্ছে। সুতরাং আবার বামপন্থীরা এদেরকে নিয়ে লড়াই করবে, এই শপথ আমরা নেব, এবং এরা ফিরে আসছেন, আরো বেশি আসবেন। আসল বন্ধু তারা চিনবেন, আর আমাদেরও যে গাফিলতি আছে সেটাকে দূর করে আমাদের যেতে হবে। এই সম্মেলনে এটাই প্রমাণিত হয়েছে, অসংখ্য গরিব মানুষ তারা এগিয়ে এসছেন, মধ্যবিত্ত মানুষ এগিয়ে এসছেন, ছোট দোকানদার, ছোট ব্যবসায়ী এগিয়ে এসছেন, কৃষক এগিয়ে এসছেন, ক্ষেত মজুর, দিন মজুর, পরিযায়ী শ্রমিকের ফ্যামিলি তারা এগিয়ে এসছে, এবং তাই তো সাহায্য করেছে। আমার ভান্ডার ভরে আছে তোমাদের সবাকার ঘরে ঘরে। হ্যাঁ, একজন এই যে ট্রাম্প, আগে যে বললাম, তো শুনলেন না? ট্রাম্প বললো 0 নয়, $21 মিলিয়ন। শূন্যটাকেও কেনা হয়েছে মিলিয়ন্স এন্ড বিলিয়ন্স ডলার দিয়ে। আজকে ইলেকশন কমিশন, হরিয়ানার ভোট, মহারাষ্ট্রের ভোট, তারপরে হচ্ছে দিল্লির ভোটের পরে কাঠগড়ায় দাঁড়িয়েছে। আমরা এখানকার স্টেট ইলেকশন কমিশনার, সেন্ট্রাল ইলেকশন কমিশনের বিরুদ্ধে আমরা বলিনি? তোমরা নজর দাওনি। 2016 সালে বাম এবং কংগ্রেসের জোট শিওর জয়। এখন তো বোঝা যাচ্ছে কিভাবে টাকা, মিডিয়া, মানি পাওয়ার, মাসেল পাওয়ার ব্যবহার করে মানুষের মতকে প্রতিফলিত হতে দেওয়া যায় না। এই জন্য মানুষকে সংগঠিত করে সেই শক্তি অর্জন করতে হবে, যাতে বুথে এই মতকে প্রতিফলন হওয়া যায়। আর এখানে তো বুথ শুধু নয়, কাউন্টিং সেন্টার লুট হয়েছে, কাউন্টিং এ গন্ডগোল হয়েছে। মুর্শিদাবাদ কেন্দ্রে কাউন্টিং এর টেবিলে কি গন্ডগোল কিভাবে হয়েছে তার পুরো তথ্য আমি তোমাদের দিতে পারি, কিন্তু দিয়ে লাভ নেই, কারণ তোমরা কেউ শুনবে না, লিখবে না। তোমরা তো জয় জয়কার করছো, যখন ট্রাম্প বলবে তখন লিখবে। হ্যাঁ, এই প্রশ্নের মধ্যে আপনি যে সংবাদ পরিবেশন করলেন, এর মধ্যে একটাও নতুন কথা আছে কিছু?
এই বীরভূমের বকরিতে তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল, মালদায় তো তৃণমূলকে খুন করেছিল, ইসলামপুরের তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে উপপ্রধান খুন করেছিল, উপপ্রধানকে প্রধান খুন করেছে মালদায়, কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তৃণমূলকে খুন করছে। আর পুলিশ নিজে খুন হওয়ার অপেক্ষা করছে। তৃণমূল হাতে তো 5 জন পুলিশও খুন হয়েছে। দলদাস পুলিশ হলে যা হয় ধরবে। এই বীরভূমে দাঁড়িয়ে যখন আগের ডিজি ছিলেন তাকে সামনে রেখে বক্তব্যের পরে মমতা ব্যানার্জি বলেছিলেন না এসব বন্ধ করতে হবে, বন্ধ হয়েছে। তাহলে গ্রামাঞ্চলে, শহরাঞ্চলে বিভিন্ন এলাকায় বেআইনি কাজ কারবার করার জন্য একটা ফ্র্যাঞ্চাইজি পলিটিক্স করা হয়েছে, যেখানে পলিটিশিয়ান, দুষ্কৃতি, দুর্নীতি এবং পুলিশ একটা নেক্সাস গড়ে উঠেছে। তারই ফলশ্রুতি এটা। একজন আমাদের অনেকে বলে যে রিক্রুটমেন্টটা খুব স্ট্রিনজেন্ট পলিসি আছে, মিস কল দিয়ে হয় না। যারা উৎসাহী কর্মী তাদেরকে সংহত করতে হয়, এগিয়ে থাকা তাদের মধ্যে তাদেরকে ট্রেন করতে হয়, তারপরে রিক্রুট করতে হয়, তারপরে রিটেন করতে হয়। তাহলে প্রথমে স্পট করা, তারপরে ট্রেন করা, তারপরে তাদের পরীক্ষা নিরীক্ষা করা। এবং এটা কমিউনিস্ট পার্টিতে এটাই নিয়ম। সেখানে দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা করতে গিয়ে দুর্বলতা আছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকের এই কাজে অনীহা দেখা যাচ্ছে, সেটাকে আমরা স্ট্রিমলাইন করছি। আর প্রকাশ করা তো এই কথাই বলেছেন যে আমাদের অর্গানাইজেশনাল এই স্ট্রিমলাইন করতে হবে। এটা তরুণ এই জন্যই আমরা বলছি, তার মানে বয়স্কর আপান্ত তা নয়। ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে, 65% অফ ইন্ডিয়ান পপুলেশন হচ্ছে ইয়াঙ্গার পপুলেশন, সুতরাং তার রিফ্লেকশনটা হওয়া উচিত। কিন্তু কমিউনিস্ট পার্টিতে আসতে হলে অনেকগুলো ব্যাপার আছে। 8 দফা দেখতে হয় রিক্রুটমেন্ট করার সময়, তারপরে সে থাকবে কিনা তাকে 5 দফা কাজ দেখতে হয়। এই 8 দফা 5 দফা এগুলো অন্য দলের মধ্যে তো নেই। সেইগুলোকে আমাদের আরো বেশি ভালো করে লাগু করতে হবে, আর সেটা মেকানিক্যালি লাগু না করে যাতে আরো যত্নবান হতে হবে, এই চেষ্টা আমরা করেছি। আমরা মহিলাদের ক্ষেত্রে গতবারে মহিলা এবং তরুণ দুটোই বলা হয়েছিল, এক্ষেত্রে কিছুটা হলেও অগ্রগতি ঘটেছে মহিলার, এই জন্য এবারে মহিলা না আগে তরুণটাকে বেশি বলা হচ্ছে। এগুলো সামাজিক বিন্যাসের কথা বলা হয়েছিল, এখন আদিবাসীদের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হয়েছে, তপশিলি জাতি এবং সংখ্যালঘুদের ক্ষেত্রে আরো কিছু ঘটাতে হবে। এগুলো আমাদের ইন্টারনাল প্রত্যেক 3 মাস অন্তর অন্তর আমরা রিপোর্ট নিই জেলায়, 6 মাস অন্তর অন্তর রাজ্যে নিই, 1.5 বছর অন্তর অন্তর আমরা এক্সটেন্ডেড স্টেট কমিটি মিটিং করে রিভিউ করি, 3 বছর পরে আমরা সেই রিপোর্টটা প্লেস করি। সাম টোটাল অফ 3 বছরের অভিজ্ঞতা, তাতে দেখা গেছে গত 3 বছরে আমাদের রিক্রুটমেন্টটা বেড়েছে। বিজেপি তৃণমূল যখন একসঙ্গে ছিল, মমতা ব্যানার্জি ভোটার লিস্ট নিয়ে স্পিকারের টেবিলে ছুঁড়ে দিয়েছিলেন। কি বলেছিলেন? ভুতুরে ভোটার আছে, বাংলাদেশি ভোটার আছে। তখন তো বিজেপি তৃণমূল একসঙ্গে ছিল। এখনো কি চাওয়ানো হচ্ছে? ভোটার লিস্ট করে কে? ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের স্টাফ কারা? কাজটা করে কি? যারা স্টেট গভর্নমেন্টের, তাই তো হয়। তাহলে দাঁড়িয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট যে যত্নবান হয়, তাহলে ভোটার লিস্টে যে ভুল আছে, যে ভ্রান্তি আছে, যে ভুতুরে আছে, যে মৃত আছে, আমি তো চ্যালেঞ্জ করে বলছি যত মৃত আছে, আমরা প্রত্যেক বছর বলছি লাখ লাখ মৃত ভোটার আছে, এবং আপনারা রিপোর্ট করেন মাঝে মাঝে ওই মৃত ভোটাররা ভোট দিয়ে আসে, ভোটের দিনে বেঁচে ওঠে। আছে সাহস বিজেপি বা তৃণমূলের? গোটা দেশের ভোটার লিস্ট থেকে, এবং এটা তো রেজিস্টার্ড হয়, এখন বার্থ অ্যান্ড ডেথ তো রেজিস্টার্ড হয়। তাহলে আমরা বলছি জাস্ট এখন এত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, দরকার হলে চীন থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধার করতে পারে, যে ইন্টেলিজেন্স ধার নাও করে। তাহলে তো শুধুমাত্র যে ডেটা আছে শ্মশানে, যে ডেটা আছে কবরস্থানে, সিমেট্রিতে, এবং যে ডেটা পুরসভায় পঞ্চায়েতে নিয়ে যাওয়া হয়,
সেখান থেকেই তো শুধু ভোটার লিস্টটাকে কিছুতেই ইলেকশন কমিশন রাজি হচ্ছে না, রাজ্যের সিও রাজি হচ্ছে না, বলছে আপনারা প্রমাণ দিন, ডেথ সার্টিফিকেট জমা করে দিন। আর একবার তো সরকারি অফিসে ডেথ সার্টিফিকেট জমা হয়েছে, তাহলে তো ডেড বডি ডিসপোজাল হয় না। তাহলে সেইটাকে, সেই ডেটাকে কেন তারা ইন্টিগ্রেট করছে না? এত কথা বলা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া, যদি ডিজিটাল ইন্ডিয়া না দিদিতাল ইন্ডিয়া, যদি দিদিতাল ইন্ডিয়া না হয়ে ডিজিটাল ইন্ডিয়া হয়, তাহলে ওই ডেটাকে নিয়ে ভোটার লিস্টকে স্যাংটিটি রক্ষা করা যায় এবং স্যানিটাইজ করা যায়। ডেড ভোটার্স, ডাবল এন্ট্রি, এটাই তো একটা বড় অংশ ভুতুরের। আর বাকিটা তো আমরা হাজার হাজার এরকম দরখাস্ত জমা দিই, কিন্তু সেগুলোকে ইগনোর করা হয়, সেগুলোকে একটু ক্ষতি দেখলে বুঝতে পারে। কিন্তু দিল্লির ভোট আর বেঙ্গলের ভোট এটা প্রমাণ করেছে, মহারাষ্ট্রের ভোট প্রমাণ করেছে, শাসক দল সে বিজেপি হোক বা তৃণমূল হোক, তারা ওই ভোটের সাহায্যেই জেতার চেষ্টা করে। সেজন্য ভুতুরে ভোট ঢোকায় প্রত্যেক বছর বাড়ে, এবারেও আমাদের এখানে ভোট বেড়েছে এইভাবে। জনসংখ্যার যে হার বৃদ্ধির, তার থেকে ভোটার লিস্টে বৃদ্ধির হারটা বেশি হয়ে যায়। কি করে হয়? ওসব নাটক বন্ধ করতে বলছি। তোমার প্রশ্ন আমি মনে করলাম তুমি এফিসিয়েন্সি আর ডেফিসিয়েন্সি নিয়ে কথা বলছো, সুতরাং বিজিবিএস হয়েছিল আর কালকে কেরালায় বিজনেস সামিট হয়েছে কোচিতে, এবং একদিনে 1 লক্ষের বেশি, 1 লক্ষ কোটি টাকার বেশি প্রপোজাল সেখানে স্যাংশন হয়েছে ইনভেস্টমেন্টের, এবং সেটা পরিষ্কার সবার কাছে আছে কেরালায়। পশ্চিমবঙ্গ সেটা পারে না কেন? আজ পর্যন্ত বলতে পারলো না কেন যে কত প্রপোজাল হয়, কতটা স্যাংশন হয়, কতটা ইনভেস্টমেন্ট হলো। ওইটাকে বলে এফিসিয়েন্সি আর ডেফিসিয়েন্সি। আর দেউচা পাচামির তো মানুষজন গিয়ে ওখানে প্রশাসনের সামনে আদিবাসী জনগণ বলেছে এইসব নাটক বন্ধ করো। 2, প্রেস কনফারেন্স ডেকেছে। আমি বলছি না প্রেস স্বাধীনতার কথা, আপনারা কজন রিপোর্ট করেছেন? প্রেস কনফারেন্স ডেকেছে দেউচা পাচামির আদিবাসীরা, প্রেস ক্লাবে বুক করে, পুলিশকে দিয়ে যারা প্রেস কনফারেন্স করবে তাদের সবাইকে তুলে নেওয়া হয়েছে, আসতে দেওয়া হয়নি। পরে, অনেক পরে ছেড়েছে। আর তারপরে বলেছে আপনারা এসে কথা বলুন এই সেলিম আর এক সেলিমের সঙ্গে। কোন দেশে গণতন্ত্র এটা? প্রশাসন কিভাবে তাবেদার হয়েছে? কে ইনভেস্টমেন্ট করছে? কার ইনভেস্টমেন্ট? কে ইনভেস্টমেন্ট করছে? এসপিডিএম, পুলিশ, পিডিসিএল, আদানি, তৃণমূল, মস্তান, গুন্ডা, চোর, জোচ্চোর, কেউ তো করছে। কার প্রজেক্ট? কে করছে? তাহলে মুখ্যমন্ত্রী যা বলেছিলেন তিনি নিজের রাজ্যকে চেনেন না, ভুলে গেছেন। আজকে এই মুখ্যমন্ত্রী আগের মুখ্যমন্ত্রী নন। তিনি বিজিবিএসে ঘোষণা করলেন, অথচ এখানে মাটি দেখা গেল এখন পুলিশকে লেলিয়ে দিয়ে প্রেস কনফারেন্স বন্ধ করতে হচ্ছে। এর আগে একটা উদাহরণ দেখান প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স ডেকেছে এবং পুলিশ তাদেরকে ঢুকতে দেয়নি, আগে আটকে দিয়েছে। হাউ লং ইউ উইল রিমেইন সাইলেন্ট? আজকে যে প্রেস কনফারেন্স করবে তাকে আটকেছে, কালকে তো যে প্রেস কনফারেন্স কভার করবে তাকে আটকাবে। বিদ্যুতের সারপ্লাস আমরা হয়েছি এই শতাব্দীর গোড়ায়, তারপর থেকে 1 মেগাওয়াট অ্যাডিশনাল হয়নি ক্যাপাসিটি বিল্ডিং। ডিমান্ড বাড়েনি, কারণ যা ডোমেস্টিক আর যা ইন্ডাস্ট্রিয়াল আছে তার সঙ্গে কিছু এফিসিয়েন্সি বেড়েছে, মেশিনারি, এনার্জি কনজারভেশন বেড়েছে, কনজারভেশন। কিন্তু এতে ক্রেডিট কার? আমরা 34 বছর যখন বামফ্রন্ট সরকার চালিয়েছিলাম, প্রথম 10 বছর আমরা ভুক্তভোগী ছিলাম, কারণ বিদ্যুতে ঘাটতি ছিল। পরের 20 বছর আমরা ধাপে ধাপে বিদ্যুতে সাফিসিয়েন্ট হয়েছি, তারপরে সারপ্লাস হয়েছি, তারপরে অন্য রাজ্যে আমরা বিদ্যুৎ বিক্রি করার ব্যবস্থা করেছি। আর এখন তো ন্যাশনাল গ্রিড হয়ে গেছে। এখন এই গরম বাড়লেই দেখবে এখানে লোডশেডিং হবে, লিখে দাও। কারণ পিক আওয়ারে যখন ডিমান্ড বাড়ে, এখন যেহেতু ডাইনামিক
ফেয়ারের মতো ডাইনামিক প্রাইসিং হয়েছে, তখন আমাদের রাজ্য সরকার এখানকার রাজ্যের মানুষকে না দিয়ে, ডোমেস্টিকে না দিয়ে, তখন গরমে আপনি হাঁসফাঁস করবেন, আর তখন দাঁড়িয়ে ওটা বিক্রি করে দেয় ন্যাশনাল গ্রিডে। আর যখন ডিমান্ড থাকে না, পিক আওয়ার যখন থাকে না, তখন এখানে পাওয়ার চালু করে। লোডশেডিং এর টাইমিং দেখলে বুঝতে পারবেন। বার করুক সরকার গত 10 বছরে কোন সময় কত বিদ্যুৎ দিয়েছে, আর সেই সময় আমাদের এখানে কত কার্টেল করেছে সাপ্লাই, at the cost of people suffering। কেন নতুন বিদ্যুৎ কারখানা হবে না? এগোচ্ছে দেশ, উন্নয়নের জোয়ার হচ্ছে। যে কোনো দেশের, যে কোনো রাজ্যের, যে কোনো শহরের অগ্রগতি কতটা ঘটেছে তার একটা ইন্ডিকেশন হচ্ছে পাওয়ার কনজাম্পশন কত বেড়েছে। অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে এটা একটা ব্যাপার থাকে। তাহলে আমাদের রাজ্যে কেন এত ইন্ডাস্ট্রি হচ্ছে, বলছেন এত উন্নয়নের জোয়ার হচ্ছে, তাহলে পাওয়ার কনজাম্পশন কেন বাড়ছে না? বেড়েছে। কোথায় বেড়েছে? এই চ্যালেঞ্জ সিএসসির মালিকের কাছে আমার চ্যালেঞ্জ। মমতা ব্যানার্জির বাড়ির যে অ্যাড্রেস মুখ্যমন্ত্রীর, সেই বাড়ির অ্যাড্রেসে কত ইউনিট বিদ্যুৎ কনজাম্পশন হতো 80s-এ, 84-এ, 1984-এ উনি এমপি হওয়া পর্যন্ত? কত বিদ্যুৎ কনজাম্পশন, কত ইউনিট হতো 2011-তে? আর আজকের দিনে মুখ্যমন্ত্রী হওয়ার পরে 14 বছরে কত বিদ্যুৎ কনজাম্পশন হয়, কত ইউনিট? যে কোনো মিডিয়ার কাছে আমি চ্যালেঞ্জ করছি। আজকাল তো সবই তো পাওয়া যায়, সবই তো ডিজিটালি আছে, তখনই বোঝা যাবে কার অগ্রগতি হয়েছে। গোটা শহরে, গোটা দেশে যখন বিদ্যুৎ কনজাম্পশন ডিমান্ড বাড়ছে না, তখন মমতা ব্যানার্জির বাড়িতে বিদ্যুৎ কনজাম্পশন কশো গুণ বেড়েছে, কশো গুণ। তাহলে বোঝা যাবে উন্নয়নের জোয়ার কোথায় এসছে আর রাজ্যে কিরম ভাটা করেছে। থ্যাংক ইউ, অনেক কথা বলে দিচ্ছি। তোমরা চণ্ডীতে এখানে দাঁড়িয়ে, ডানকুনি দাঁড়িয়ে চণ্ডীতে বানিয়ে বললে না একটা পুলিশ অফিসার কত কি কেলেঙ্কারি, আমাকে ধরতে হবে। এখানে ভয় কি তোমাদের? পুলিশ ধরবে? নোটোরিয়াস পুলিশ অফিসার চণ্ডীতলা থানার 18 পঞ্চায়েত নির্বাচন চুরি করার জন্য, কাউন্টিং সেন্টার থেকে ধরে ধরে এজেন্ট বার করার জন্য উনি ছিলেন আইসি। পরে ওনাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে অন্য থানা ঘুরিয়ে, সিঙ্গুর থেকে ঘুরিয়ে। পুলিশ অফিসারকে কতটা ডিমোরালাইজ করছে বুঝতে পারছো পুলিশ ফোর্সকে? এই ধরনের অফিসাররা দলদাস হয়ে তারা সবকিছু করতে পারে। যত রকমের অপরাধ তোমাদের ক্রাইম বিট করে, রিপোর্ট, ক্রাইম বিট করে না, ক্রাইম বিট রিপোর্ট করে। সব এই ধরনের পুলিশ অফিসারদের রেকর্ড দেখলেই পাওয়া যাবে, গাড়ি চার্জ করলেই পাওয়া যাবে। দুর্ভাগ্য আমাদের। ধন্যবাদ। তোমার যে প্রশ্ন করেনি সেগুলো আমি বলে দিচ্ছি, আবার কি চাই সেটা দাও। অকল্যাণের কথা বলতে নেই, বল। অকল্যাণিক কথা শুনতে চাই না আমি, অকল্যাণকর কথা। বিশ্বে যা কিছু মহান কল্যাণকর সেটা বলো। মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশে একটা সভায় মহাকুম্ভ নিয়ে বলতে গিয়ে বলেছেন এটা একতা মহাকুম্ভ। দেশের বিরোধী দলগুলো ধর্ম নিয়ে, আচ্ছা, প্রশ্নের মধ্যে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী বিজ্ঞাপন ছাড়া কিছু নেই। ধন্যবাদ।